বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ঢাকায় তাদের দলের নেতৃত্ব দেওয়ার জন্য নতুন মুখ খুঁজছে, কারণ দলটি এখন দেশের ভেতরে সক্রিয় অবস্থান তৈরির বিষয়ে অগ্রাধিকার দিচ্ছে বলে বলছেন এর নেতারা। কিন্তু সেটা আসলে কতটা সম্ভব আকস্মিক ঝটিকা মিছিল এবং সামাজিক মাধ্যমের ওপর ভর করে? এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের অভিযোগ এবং ফ্যাসিবাদের তকমা এড়িয়ে দেশের রাজনীতিতে আওয়ামী লীগের সহসাই ফেরত আসা কি সম্ভব? এসব প্রশ্নে আজকের আলোচনা। সঙ্গে আছেন বিবিসি সাংবাদিক কাদির কল্লোল। কাদির, স্বাগত আপনাকে। আলোচনা শুরুর আগে বলে রাখি, বিবিসি বাংলার সর্বশেষ সংবাদ এবং বিশ্লেষণ জানতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে। এছাড়া বিবিসি বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন বিবিসি বাংলার ফেসবুক পেজে। কাদির, আওয়ামী লীগ দেশের ভেতরে নেতা খুঁজছে, মানে ঠিক কি করতে চাইছে তারা? আসলে গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের দীর্ঘ শাসনের পতনে শেখ হাসিনা সহ সাবেক মন্ত্রী, সংসদ সদস্য এবং দলের শীর্ষ পর্যায়ের নেতৃত্বের একটা বড় অংশ দেশ ছেড়ে ভারত সহ বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন। দেশের ভেতরে নেতৃত্ব শূন্য হয়ে পড়েছেন দলটির তৃণমূলের নেতাকর্মীরা। তাদের কাছে কোনো দিক নির্দেশনাও ছিল না। সেই সময়টাতে 5ই আগস্টে যখন আওয়ামী লীগ সরকারের পতন হয়, সেই সময়টাতে আওয়ামী লীগের মাঠ পর্যায়ে তৃণমূলের নেতাকর্মীরা যারা দেশের ভেতরে রয়েছেন, তাদের কাছে প্রধান বিষয় ছিল তাদের নিজের জীবন রক্ষা করা। সেই জায়গা থেকে তারা কিছুটা বেরিয়ে এসছেন, তবে তাদের প্রত্যেককেই আত্মগোপনে থাকতে হচ্ছে বা পালিয়ে থাকতে হচ্ছে, আবার অনেকে গ্রেপ্তার হয়েছেন। এই একটা বিপর্যস্ত অবস্থায় আওয়ামী লীগ রয়েছে। দলটির সরকারের পতনের 8 মাস পার হয়েছে যদিও, কিন্তু এখনও দলটি মানে তাদের কেউ হাল ধরবে বা দেশের ভেতরে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে কেউ নেতৃত্ব দেবে, সেই রকম কেউ এখনও বেরিয়ে আসেনি বা এরকম কোনো ইঙ্গিতও পাওয়া যাচ্ছে না। বিদেশে অবস্থান করছেন আওয়ামী লীগের যে নেতারা, তাদের কয়েকজনের সঙ্গে আমি কথা বলছিলাম। তারা যেটা বলছেন যে তাদের শীর্ষ নেতা শেখ হাসিনা সহ তারা যারা এখন বাইরে রয়েছেন, তারা এখন দেশের ভেতরে একজন মুখপাত্র বা নেতা প্রয়োজন, যেটা তারা অনুভব করছেন। এবং মানে যিনি আত্মগোপনে না থেকে প্রকাশ্যে এসে তৃণমূলের নেতা কর্মীদেরকে সংগঠিত করা বা কর্মকাণ্ড চালিয়ে যাওয়া, সে ধরনের একটা অবস্থা তৈরি করবেন, এ ধরনের বিষয়গুলো চাচ্ছেন। তাদের এই চিন্তার মধ্যে সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর নামও আছে। কিন্তু সাবের হোসেন চৌধুরীর কথা যখন বলছেন, রিফাইন্ড আওয়ামী লীগ ধরনের একটা আলোচনা ছিল দেশের রাজনীতিতে এই সপ্তাহ কয়েক আগেও। তাতে সাবের হোসেন চৌধুরীর নাম ছিল, এছাড়া সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর নামও ছিল। আওয়ামী লীগের ভেতরের চিন্তাটা কি এই রিফাইন্ড আওয়ামী লীগ চিন্তারই কাছাকাছি কিছু? না, রাজনীতিতে এই একটা আলোচনা আছে, কিন্তু আওয়ামী লীগ রিফাইন্ড আওয়ামী লীগ যে বক্তব্য বা যে আলোচনা আসছে সেটা মানতে রাজি নয়। তারা এটাকে ষড়যন্ত্র হিসেবে দেখছে। আওয়ামী লীগের নেতা যাদের সাথে কথা বলছে তারা সেইটাই বক্তব্য দিচ্ছে। সরকারের উপদেষ্টাদের কেউ কেউ এ ধরনের ইঙ্গিতপূর্ণ বক্তব্য বিভিন্ন সময় দিয়েছেন। তো আওয়ামী লীগ যেটা মনে করছে বা তাদের দলের নেতারা যেটা মনে করছেন যে এটা আওয়ামী লীগকে ভাঙ্গার একটি ষড়যন্ত্র, এইভাবে তারা দেখছেন। তারা যেটা বলছেন, আওয়ামী লীগের শীর্ষ নেতা থেকে শুরু করে বিদেশে অবস্থান করা কয়েকজন নেতারই বক্তব্য সামাজিক মাধ্যমেও এসেছে, তাতেও এই বক্তব্যটাই তুলে ধরা হয়েছে যে তারা এটাকে কোনোভাবেই গ্রহণ করেন না বা গ্রহণযোগ্য নয়। যদিও আওয়ামী লীগ যে ঢাকায় কোনো নেতা এগিয়ে আসতে পারেন কিনা সেখানে সাবের হোসেন চৌধুরীর নামও আছে। তাদের নেতাদের সাথে কথা বলে যে তথ্য পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে, কিন্তু তারা আবার ওই রিফাইন্ড আওয়ামী লীগ ওইভাবে তারা দেখতে রাজি নন। তার অর্থ হচ্ছে তারা তাদের যে নেতা শেখ হাসিনা, তার বিকল্প বা অন্য কিছু তারা ভাবতে চান না। আর যেটা বলছেন তারা যে মানে রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে যে আলোচনা বা যে বিষয়গুলো এসছে, এগুলো কোনো পক্ষ থেকে আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বা আওয়ামী লীগের নেতা কর্মীদের মনোবল ভেঙে দেওয়ার জন্য করা হচ্ছে, এটা আওয়ামী লীগের নেতারা বলছেন। কিন্তু মানে আরেকটা বিষয় যেটা হচ্ছে যে যদি মানে যখন সরকারের পক্ষ থেকে বা সরকার ঘনিষ্ঠ কোনো পক্ষ থেকে এই ধরনের বক্তব্যগুলো আসছে, তখন আবার এটা আওয়ামী লীগের মাঠ পর্যায়ে বা উচ্চ পর্যায়ে বা শীর্ষ পর্যায়ে যাই বলি না কেন, সেখানে এক ধরনের সন্দেহ অবিশ্বাস কাজ করছে। ফলে রিফাইন্ড আওয়ামী লীগ বা এই বিষয়গুলো আওয়ামী লীগের চিন্তা নয়, তারা এটাকে গ্রহণ করছে না, তারা তাদের মতো করে এগোতে চায়, এটাই তারা বলছেন। তারপরও নতুন নেতা দেখার বিষয়টা যখন আসছে, তখন আওয়ামী লীগ কি শেখ হাসিনার বিকল্প নেতৃত্বের বিষয়েও কোনো চিন্তা করছে?
আওয়ামী লীগ তাদের নেতা শেখ হাসিনার বিকল্প কোনো কিছু চিন্তা করছে না, এটা নিঃসন্দেহে বলা যায়। মানে বিদেশে অবস্থান করছেন এই মুহূর্তে এরকম অন্তত 5 জন নেতা, এবং দেশের ভেতরে আত্মগোপনে আছেন 4টি জেলার নেতার সঙ্গে আমি কথা বলেছি। মানে তাদের সাথে কথা বলে যেটা মনে হয়েছে, তারা তাদের নেতৃত্বের ওই জায়গায় তারা অটল আছেন, ওই জায়গায় কোনো পরিবর্তন তারা চান না, এবং তারা এখন পর্যন্ত তাদের সে ধরনের কোনো চিন্তাও নেই। কিন্তু সেখানে যখন দেশের ভিতরে দলের মুখপাত্র বা নেতা খোঁজার বিষয়টা বলা হচ্ছে, তখন তাদের যেটা বক্তব্য, এটা একটা বাস্তবতার তাগিদ থেকে তারা বলছেন যে নেতা বা নেতৃত্ব দেশের ভেতরে আসবেন, সেইটা তাদের যে নেতৃত্ব শীর্ষ নেতা শেখ হাসিনার বাইরে গিয়ে কোনো কিছু করবেন তা নয়, শেখ হাসিনার নেতৃত্ব মেনে নিয়ে তার নির্দেশনা অনুযায়ী দলকে সংগঠিত করার কাজ করবেন, সেটাই তাদের চিন্তা, সেটাই তারা বলছেন। তারা যেটা বলছেন যে মানে দেশের মানে বাইরে যারা অবস্থান করছেন তাদের মধ্যে একটা যোগাযোগ সংগঠিত হয়েছে, যোগাযোগের ভিত্তিতে তারা আন্তর্জাতিক পর্যায়ে জাতিসংঘ সহ বিভিন্ন ক্ষেত্রে তারা অন্তর্বর্তী সরকারের নেতিবাচক দিকগুলো, তাদের বিরুদ্ধে যে গ্রেপ্তার অভিযান চলছে, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, সেই বিষয়গুলো তারা মানে তুলে ধরছেন। আর দেশের ভিতরে তারা কিছু ঝটিকা মিছিল করার চেষ্টা তাদের আছে, দেশের ভিতরেও তারা যোগাযোগ একটা এস্টাবলিশ করেছেন বা সৃষ্টি হয়েছে বলে তারা বলছেন, তার ভিত্তিতে কিছু ঝটিকা মিছিল তারা করছেন। কিন্তু ঝটিকা মিছিল করেই যে এটাই যে রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে সেই প্রশ্ন রয়েছে। সে কারণে সংগঠিত হওয়ার ক্ষেত্রে তারা এখানে একজন মুখপাত্র বা কোনো পদ দিয়ে কাউকে সামনে আনা যায় কিনা সেই চিন্তাটা আছে, কিন্তু সেই পদটাও তাদের পুরনো নেতৃত্বের অধীনেই কাজ করবে বা নির্দেশনা মেনেই কাজ করবে, সেটাই তারা বলছেন। আচ্ছা, ছাত্র জনতার আন্দোলনে দমন নীতি এবং হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগ যদি ক্ষমা চায় বা অনুশোচনা করে, তাহলে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারে, এমন একটা বক্তব্য সরকারেরও কেউ কেউ কখনো কখনো দিয়েছেন। এ নিয়ে দলটির ভেতরে কোনো আলোচনা আছে কি? ক্ষমা চাওয়ার প্রশ্ন বা কোনো মানে ক্ষমা চাওয়ার প্রশ্নে দলটির ভিতরে এখনও কোনো আলোচনা নেই, বিভিন্ন পর্যায়ে কথা বলে যেটা আমার কাছে মনে হয়েছে। এছাড়া তাদের মধ্যে যে ঘটনার ব্যাপারে দলগতভাবে অনুশোচনা, সেই ধরনের কোনো বিষয়ও কোনো ইঙ্গিতও এখনও পাওয়া যাচ্ছে না, বরং তারা এই বিষয়টাতে ষড়যন্ত্র তত্ত্বের উপরেই নির্ভর করছেন। আওয়ামী লীগের নেতারা বলছেন যে তাদের সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পেছনে বা যে আন্দোলন ছিল এর পেছনে তারা তাদের দাবি, তাদের ভাষায় যে দেশি বিদেশি ষড়যন্ত্র ছিল, এটা তারা মনে করেন এবং সেই বিষয়টিকেই তারা এখন পর্যন্ত সামনে আনছেন। যদিও বিদেশে অবস্থান করা 2-1 নেতা মনে করেন যে তাদের অনেক ভুল ছিল, সেই ভুলগুলো স্বীকার করা প্রয়োজন, কিন্তু দলগতভাবে এখন পর্যন্ত সে ধরনের কোনো সিদ্ধান্ত বা কোনো অনুশোচনা প্রকাশ করা সে ধরনের কোনো বিষয় এখনও আসেনি। পশ্চিমা একটি দেশে আওয়ামী লীগের একজন নেতার সঙ্গে আমার কথা হচ্ছিল টেলিফোনে। তিনি যেটা বলছিলেন যে তাদের দলের দিক থেকে নেতারা বিভিন্নভাবে বক্তব্য দিয়েছেন, এই গত 8 মাসে বিচ্ছিন্নভাবে এই ইস্যুটাকে ধরে বক্তব্য দিয়েছেন, এখনও দলের মানে অবস্থান ব্যাখ্যা করে কোনো বক্তব্য দেয়া হয়নি। তো দলের অবস্থান ব্যাখ্যা করে তারা একটা বক্তব্য দেবেন, কিন্তু তারা মনে করেন যে যে হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটেছে এবং শুধু 5ই আগস্ট পর্যন্ত নয়, তারপরেও যে হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটেছে সবগুলো সুষ্ঠু তদন্ত করা প্রয়োজন, এটা তারা মনে করেন। আওয়ামী লীগের আরেকজন নেতা, কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আলী আরাফাত, তার সঙ্গে আমি কথা বলছিলাম, তিনি যেটা বলছেন যে তিনিও দেশের বাইরে আছেন, তিনি যেটা বলছেন যে তারা মনে করেন যে এই ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং তাদের দলের অবস্থান হচ্ছে যে তাদেরকে ক্ষমতাচ্যুত করা হয়েছে একটা ষড়যন্ত্রের মাধ্যমে, সেটাই হচ্ছে তাদের অবস্থান। তারা তাদের ক্ষমতাচ্যুত হওয়ার পেছনে কারণ এবং সেটি নিয়ে তাদের দাবি হাজির করছেন। এইদিকে বাংলাদেশের সক্রিয় বেশিরভাগ দল কিন্তু নির্বাচনকে অগ্রাধিকার দিয়ে তাদের বক্তব্য দিচ্ছে এবং নির্বাচনকে কেন্দ্র করে তাদের রাজনীতিকে এগিয়ে নেওয়ার চেষ্টা কোথাও কোথাও দৃশ্যমান হচ্ছে। নির্বাচন বিষয়ে আওয়ামী লীগের অবস্থান জানা গেছে কিছু? নির্বাচনের বিষয়টা নিয়ে কিন্তু তাদের মধ্যেও আলোচনা আছে। আওয়ামী লীগের নেতাদের অনেকে মনে করেন যে নির্বাচন ঘনিয়ে এলে, নির্বাচন যত কাছাকাছি আসবে, নির্বাচনের সময়টাতে তাদের মাঠে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে কিছুটা সহজ হতে পারে। নির্বাচনকে কেন্দ্র করে তারা
তারা মনে করে যে নির্বাচনকে কেন্দ্র করে তাদের মানে অংশগ্রহণ, মানে নির্বাচনে অংশগ্রহণ না, রাজনৈতিক দলগুলোর যেটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলা হচ্ছে, রাজনৈতিক দলগুলোর সবার কর্মকাণ্ড চালানোর একটা সুযোগ তৈরি হয় কিনা সেটা তাদের চেষ্টা থাকবে। যদিও তাদের অনেকে বলছেন যে তাদেরকে কেউ সুযোগ দেবে না, যে প্রেক্ষাপট যে বাস্তবতা সেখানে তাদের নিজেদেরকেই সুযোগ তৈরি করতে হবে। এখন তারা ঝটিকা মিছিলগুলো করছেন, এর থেকে তারা মনে করছেন যে ধীরে ধীরে তাদের কর্মসূচি তারা বাড়াবেন। সেখানে নির্বাচন এলে রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড করার সুযোগ নিয়ে তাদের দাবিটা আরও জোরালো হবে, আন্তর্জাতিক পর্যায়েও সেই দাবিটা তারা তুলে ধরতে পারবেন, সেটা তারা মনে করছেন। কিন্তু যেটা তারা বলছেন মানে যে যেহেতু 5ই অগস্টে গণ অভ্যুত্থানে তাদের পতনের পরে সারা দেশে এমনকি গ্রাম পর্যায় পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা এলাকায় নেই, এলাকা ছাড়া হয়েছেন, হয় আত্মগোপনে, না হলে পালিয়ে, না হলে জেলে, না হলে দেশের বাইরে। এই হচ্ছে তাদের অবস্থা। ফলে এই নির্বাচনে অংশগ্রহণ করতে গেলে, এবং সব রাজনৈতিক দলগুলোই এখন যে সক্রিয় দলগুলো তাদের বিপক্ষে, ফলে নির্বাচন করতে গেলে সেটা তাদের জন্য আত্মঘাতী হবে এরকম আওয়ামী লীগের নেতাদের কেউ কেউ মনে করছেন। ফলে এই নির্বাচনে অংশ নেবে কিনা আওয়ামী লীগ সেটা এখনো নিশ্চিত নয়, মানে অংশ না নেওয়ার ধাক্কাটাই, মানে বিষয়টাই বেশি, বেশিরভাগ নেতার অবস্থান বলছেন। আবার এখানে তো আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই এমন কথাই কেউ কেউ বলছেন। একদিকে হচ্ছে আওয়ামী লীগ এই বাস্তবতার সুযোগ পাবে কিনা, আবার তারা, আপনি যেটা বলছেন যে অন্তর্বর্তী সরকার অধীনে নির্বাচন অংশ নেওয়াকে আওয়ামী লীগ তাদের অনেকে আত্মঘাতী মনে করছেন। এটিকে তারা আসলে কিভাবে ব্যাখ্যা করছেন এবং ঠিক কেন এটিকে সামনে আনছেন বা বলছেন? আসলে যেটা হয়েছে কি, যে প্রেক্ষাপটে আওয়ামী লীগ এবার ক্ষমতাচ্যুত হয়েছে, এই প্রেক্ষাপটটা আগের যে কোনো সময়ের তুলনায় ভিন্ন, সেটা বিশ্লেষকরা মনে করেন। বিশ্লেষকদের অনেকেই বলছেন যে, যেমন আমি মানে আমেরিকান পাবলিক ইউনিভার্সিটি সিস্টেমের শিক্ষক সাইয়েদ ইফতেখার আহমেদ, তার সঙ্গে কথা বলছিলাম। তিনি যেটা বলছেন যে 1975 সালে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে হত্যাকাণ্ডের পরেও, হত্যার ঘটনার পরেও আওয়ামী লীগের নেতৃত্বে কিছু নেতা বেরিয়ে এসেছিলেন এখানে বিপর্যস্ত আওয়ামী লীগকে দাঁড় করানোর জন্য। সেখানে মালেক উকিল যেমন আছেন, জোহরা তাজউদ্দিন আছেন, তারা এগিয়ে এসেছিলেন। কিন্তু এখন বাস্তবতাটা এমন একটা অবস্থায় আওয়ামী লীগকে সরে যেতে হয়েছে যেখানে আওয়ামী লীগের পক্ষে কথা বলার মতো রাজনীতিতে কেউ নেই। আওয়ামী লীগ নিজেরাই পুরো দল বিপর্যস্ত, আত্মগোপনে, না হলে পলাতক, না হলে বিদেশে। আর আওয়ামী লীগের যারা মিত্র ছিল, মানে 14 দলীয় জোটের যারা শরিক, তারাও বিপর্যস্ত, তাদের সাংগঠনিক কোনো অবস্থানই এখন নেই। আর এছাড়া জাতীয় পার্টি, তারাও নিজেদের রক্ষার বিষয়ে তাগিদেই রয়েছে। অন্য যে দলগুলো রয়েছে, বিএনপি সহ অন্য যে দলগুলো, তারা কিন্তু গত 15 বছরে বা 15.5 বছর আওয়ামী লীগের শাসনে তাদের উপরে যে নির্যাতনের অভিযোগগুলো রয়েছে সেগুলো নিয়ে তারা সোচ্চার আছেন। সব কিছু মিলিয়ে আওয়ামী লীগ একা হয়ে পড়েছে, এবং যে পরিস্থিতিতে আওয়ামী লীগের পতন হয়েছে সেই পরিস্থিতিতে মানুষের মধ্যেও আওয়ামী লীগের ব্যাপারে একটা ধারণা তৈরি হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনা আছে, দুর্নীতির বিষয়গুলো আছে যেগুলো বড় বিষয় হিসেবে সামনে এসছে, ফলে একটা ভাবমূর্তির প্রশ্ন আছে। এই অবস্থাগুলো কাটিয়ে আওয়ামী লীগের জন্য রাজনীতিতে ফেরাটাও কিন্তু বেশ কঠিন, বেশ চ্যালেঞ্জের মুখে। যে কারণে এই বিশ্লেষকরা মনে করছেন, যে কারণেই কেউ সাহস করে এগিয়ে এসে হাল ধরবে দেশের ভেতরে, সেইটা সম্ভব হচ্ছে না, দেশের বাইরে থেকে সংগঠিত করতে হচ্ছে। তারা সে কারণেই তারা এখন নতুন করে কাউকে পাওয়া যায় কিনা সেটা তারা খুঁজছে। কিন্তু সেখানে আবার তাদের প্রশ্ন যে কারো নাম যদি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দেওয়া হয়, কেউ যদি এগিয়ে আসে, গ্রেপ্তার, মামলার ভয়। সরকারের দিক থেকেও একটা বলা হচ্ছে, সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনিও কয়েকদিন আগে বক্তব্যে বলেছেন যে আওয়ামী লীগকে, সারা দেশের আওয়ামী লীগের কর্মী বা সমর্থক তাদেরকে গ্রেপ্তারের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে, এরকম বক্তব্য সংবাদ মাধ্যমে এসেছে। সেটাও আওয়ামী লীগের নেতারা তুলে ধরছেন। ফলে সামগ্রিকভাবে পরিস্থিতিটা তাদের অনুকূলে নয়, তারা মাঠেও নেই। ঝটিকা মিছিল করা ছাড়া তাদের মাঠেও সেভাবে অবস্থান নেই, তাদের দলীয় কার্যালয়ে ধ্বংসস্তূপ হয়ে আছে। সব কিছু মিলিয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে
বিপর্যস্ত দলটি আসলে সহসাই ঘুরে দাঁড়াতে পারবে কিনা সেই প্রশ্নটা কিন্তু থাকে। আওয়ামী লীগের নেতারাও কিন্তু কথা বলতে পারেন না যে তারা কতটা সময়ের মধ্যে বেরিয়ে আসতে পারবেন বা বেরিয়ে আসতে পারবেন কিনা। তারা বলেন যে দাবি করেন তারা বেরিয়ে আসতে পারবেন, কিন্তু কতটা সময়ের মধ্যে সেটা তারা পরিষ্কার করে বলতে পারছেন না। সে কারণেই তারা নানা কৌশল খুঁজছেন, নানা পথ খুঁজছেন, সেটাই তারা দেখার চেষ্টা করছেন, উপায়গুলো বের করার চেষ্টা করছেন। কাদির, অনেক ধন্যবাদ আজকের মতো আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক আপনারা যারা যুক্ত ছিলেন আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই এবং আবার বলে রাখি, বিবিসি বাংলার সর্বশেষ সংবাদ এবং বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার ওয়েবসাইটে, সাবস্ক্রাইব করুন বিবিসি বাংলার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, এক্স বা টুইটার এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেলও আপনারা যুক্ত হতে পারেন। তখন সঙ্গে ছিলেন বলে ধন্যবাদ সবাইকে। তারা বলছিল তাড়াতাড়ি পালাও, আক্রমণ হয়েছে। আমরা যেই পিছনে তাকালাম সাথে সাথে গোলাগুলির শব্দ পাচ্ছিলাম। এরপরেই লোকজন ধাক্কাধাক্কি করে বের হতে শুরু করে। সব লোক ভাগ পাওয়া মেরা, সবাই পালাচ্ছিল, কেউ এদিকে কেউ ওদিকে, কেউ পড়ে যায়, কারো হাত ভেঙে যায়, আমার আঙ্গুল ভেঙে গেছে। कश्मीर घाटी के पहलगाम में आज दिन को কাশ্মীরের পহেলগামে এক সন্দেহভাজন সন্ত্রাসী হামলা হয়েছে, যাতে বেশ কয়েকজন পর্যটক আহত হয়েছেন। এখন পর্যন্ত পর্যটক সহ ঠিক কতজন আহত বা নিহত হয়েছেন পুলিশ বা অন্যান্য কোনো কর্তৃপক্ষ থেকে সেই সংখ্যা জানানো হয়নি। उसकी जानकारी अभी मीडिया के साथ साझा नहीं की है। अलबत्ता यहाँ अनंतनाग के इस जहाँ हम खड़े हैं, আমি এই মুহূর্তে অনন্তনাগ জেলার সদর হাসপাতালে দাঁড়িয়ে আছি, যেখানে ওই সন্দেহভাজন সন্ত্রাসী হামলায় আহতদের এনে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখনো হাসপাতালে অনেক আহত পর্যটককে চিকিৎসা দেওয়া হচ্ছে যারা ওই হামলায় আহত হয়েছেন। কিছু কিছু পর্যটককে চিকিৎসা শেষে ডিসচার্জ করে দেওয়া হয়েছে। কিছু আহত পর্যটকের সাথে আমি কথাও বলেছি। और कुछ पर्यटकों को यहाँ से डिस्चार्ज भी किया गया है और हमने यहाँ कुछ उन घायल पर्यटकों से बात की। আমরা ঘোড়ায় করে দুপুর 2টা-2:30টার দিকে ওখানে পৌঁছাই। এরপর আমরা খানিকক্ষণ ঘোরাঘুরি করেছি। ভালো লাগছিল না বলে আমরা নিচের দিকে নামছিলাম। আমরা বের হওয়ার রাস্তায় দাঁড়িয়েছিলাম, দেখি হঠাৎ লোকজন ছোটাছুটি করছে। বুঝতে পারছিলাম না হঠাৎ কী হলো। তখন ওখানে বলছিল তাড়াতাড়ি পালাও, আক্রমণ হয়েছে। আমরা যে পিছনে তাকালাম সাথে সাথে গোলাগুলির শব্দ পাচ্ছিলাম। এরপরেই লোকজন ধাক্কাধাক্কি করে বের হতে শুরু করে। এরপর আমরাও ধীরে ধীরে সরে আসি। কোন কোন জায়গা দিয়ে যে এসেছি, ওখানে অনেকের ছোট ছোট বাচ্চা ছিল। মাত্র 2 মিনিটের জন্য বেঁচে গিয়েছি। 2 মিনিট দেরি হলে আমরা আজ এখানে থাকতাম না। 10 মিনিট বসেছিলাম, হঠাৎই গোলাগুলি শুরু হয়ে যায়। তারপরেই দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। সবাই এদিক ওদিক পালাতে শুরু করে। কেউ পড়ে যায়, কারো হাত ভেঙে যায়, কারো অন্য কোথাও চোট লাগে। আমার আঙ্গুল ভেঙে গেছে। तो कितने देर तक वो फायरिंग होती रही? 10 मिनट, 10-15 मिनट। 10-15 মিনিট ধরে গুলি চলে। প্রথমে একটা গুলি চলে, তারপরে আরো একটা, 3 রাউন্ড, তারপর গুলি চলতেই থাকে। भागम भागे थे ये बजे। हमें ये भी जानकारी मिली है कि कुछ पर्यटकों को जो बहुत ज़्यादा घायल थे उनको श्रीनगर। আমরা এটাও জানতে পেরেছি যে যেসব আহত পর্যটকদের অবস্থা গুরুতর তাদেরকে শ্রীনগর হাসপাতালে নেওয়া হয়েছে। এই হামলার পর কাশ্মীরের বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জম্মু কাশ্মীরের সব রাজনৈতিক দল কড়া ভাষায় এই হামলার নিন্দা জানিয়েছেন। इस हमले की माजिद जहांगीर, बीबीसी, अनंतनाग, कश्मीर। 88 বছর বয়সে মারা গেছেন পোপ ফ্রান্সিস। 12 বছর ধরে রোমান ক্যাথলিক চার্চের নেতা ছিলেন তিনি। পোপের মৃত্যু হলে শতাব্দী প্রাচীন এক আচার শুরু হতে দেখা যায়। যিনি প্রথম মৃত্যুর সংবাদটি পান এবং মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তিনি হলেন ক্যামেরলেঙ্গো, একজন প্রভাবশালী ব্যক্তি যিনি চার্চ ও ভ্যাটিকানের আয় ব্যয় পরিচালনা করেন। প্রথা অনুযায়ী ক্যামেরলেঙ্গোকে পোপের মরদেহের পাশে দাঁড়িয়ে তার দীক্ষা পরবর্তী নামে 3 বার ডাকেন। যদি পোপ সাড়া না দেন তাহলে তাকে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করা হয়। কার্ডিনালদের জানানো হয় এবং পোপেল অ্যাপার্টমেন্ট সিল করে দেওয়া হয়। এই আচার অনুষ্ঠানের একটি অংশ হলো পোপের আংটিটি ভেঙে ফেলা। এই আংটিটিতে পোপের ক্ষমতার প্রতীক থাকে এবং এটি ভেঙে ফেলার মানে হলো তার শাসনের অবসান। একই সঙ্গে এটি নিশ্চিত করে যে কেউ যেন তার পরিচয় প্রতারণা না করতে পারে। এরপরেই জনসাধারণকে পোপের মৃত্যুর খবর জানানো হয় এবং এ উপলক্ষে 9 দিনের শোক পালনের ঘোষণা দেওয়া হয়। যখন বিশ্বজুড়ে প্রায় 140 কোটি ক্যাথলিক তাদের নেতার জন্য শোক প্রকাশ করতে থাকেন, তখন গোপন সভায় শুরু হয় নতুন পোপ নির্বাচনের প্রক্রিয়া। তবে তার আগে অনুষ্ঠিত হয় শেষকৃত্য। 2005 সালে
দ্বিতীয় পোপ জন পলের শেষকৃত্য ছিল ইতিহাসের অন্যতম বৃহৎ শেষকৃত্য অনুষ্ঠান। প্রায় 40 কোটি মানুষ ইতালির রাজধানী রোমের মাঝে অবস্থিত ছোট্ট স্বাধীন চার্চ রাষ্ট্র ভ্যাটিকান সিটিতে পোপের জন্য শোক প্রকাশ করতে জড়ো হয়েছিলেন। প্রথা অনুযায়ী পোপের সমাধি দেওয়া হয় 3টি স্তর বিশিষ্ট কফিনে, যা তৈরি হয় সাইপ্রাস, সীসা এবং ওক কাঠের সমন্বয়ে। কিন্তু পোপ ফ্রান্সিস তার সাধারণ জীবনধারার কারণেই বেছে নিয়েছেন দস্তাবৃত একটি সাদামাটা কাঠের কফিন। কোনো জাঁকজমকপূর্ণ প্রদর্শনী নয়, কোনো উঁচু মঞ্চও নয়। শুধু কফিনে শুয়ে থাকবে তার দেহ, খোলা থাকবে ঢাকনা, যাতে শোকাহতরা তাকে শেষ শ্রদ্ধা জানাতে পারেন। আরেকটি প্রথা ভেঙে পোপ ফ্রান্সিসকে সমাধিস্থ করা হবে রোমের সেন্ট মেরি মেজর বাসিলিকায়। শতাধিক বছরের মধ্যে তিনিই হবেন প্রথম পোপ যাকে ভ্যাটিকানের বাইরে সমাধিস্থ করা হবে। বেনেডিক্ট ষোড়শ, যিনি কিছুটা অস্বাভাবিকভাবে 2022 সালে মারা যাওয়ার 9 বছর আগে বার্ধক্যজনিত কারণে পদত্যাগ করেছিলেন, তাকে সমাধিস্থ করা হয়েছিল বিখ্যাত সেন্ট পিটার্স বাসিলিকায়, যেখানে 90 জনেরও বেশি পোপকে সমাধিস্থ করা হয়েছে। নতুন পোপ নির্বাচন প্রক্রিয়া কনক্লেভ নামে পরিচিত। পোপের মৃত্যুর 2-3 সপ্তাহ পর সিস্টিন চ্যাপেলে কঠোর গোপনীয়তার মাধ্যমে এটি অনুষ্ঠিত হয়, যেখানে ফোন, গণমাধ্যম এবং বাইরের সকল যোগাযোগ নিষিদ্ধ। প্রতিটি কার্ডিনাল তাদের পছন্দসই প্রার্থীকে কাগজের ব্যালটে ভোট দিয়ে নির্বাচিত করেন এবং এই প্রক্রিয়াটি বারবার চলতে থাকে যতক্ষণ না কেউ 2/3 ভোট পেয়ে বিজয়ী হন। নির্বাচন সবসময় সহজ নয়, এটি কয়েকদিন অথবা কয়েক সপ্তাহ লেগে যেতে পারে। এমনকি কনক্লেভের সময় কিছু কার্ডিনালের মৃত্যুর ঘটনাও ঘটেছে। ইতিহাসের সবচেয়ে দীর্ঘ পোপ নির্বাচন ছিল 1868 থেকে 1871 সালে, যা প্রায় 3 বছর ধরে চলেছিল। কার্ডিনালদের মধ্যে অভ্যন্তরীণ রাজনৈতিক সংঘর্ষের কারণে এত সময় লাগে বলে মনে করা হয়। যে কোনো দীক্ষাপ্রাপ্ত ক্যাথলিক পুরুষ পোপ হতে পারেন। তত্ত্বগতভাবে আপনি শুধু পাপাল অ্যাপার্টমেন্টের দরজা দিয়ে ঢুকে নিচেই নিজের নাম প্রস্তাব করতে পারেন। তবে কার্ডিনালরা যদি আপনাকে না চেনেন, তাহলে আপনি প্রয়োজনীয় 2/3 ভোট পাবেন না। যখন পোপ ফ্রান্সিস 2013 সালে নির্বাচিত হন, তিনি শুধু আর্জেন্টিনা নয়, পুরো আমেরিকা মহাদেশ থেকেই প্রথম পোপ হয়ে ইতিহাস সৃষ্টি করেন। তবে ঐতিহাসিকভাবে কার্ডিনালরা ইতালিয়ানদেরই পছন্দ করেন। 266 জন পোপের মধ্যে 217 জন ইতালি থেকে এসেছেন। তবে সবকিছু যদি বন্ধ দরজার পেছনেই হয়, আমরা কিভাবে জানি যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে? খুব সহজেই একটি ধোঁয়ার সংকেত চিমনি থেকে বাইরের পৃথিবীতে পাঠানো হয়। কালো ধোঁয়া মানে এখনও কেউ বিজয়ী হননি। সাদা ধোঁয়া মানে হাবেমাস পাপাম, আমরা একজন নতুন পোপ পেয়েছি। যখন সাদা ধোঁয়া দেখা যায়, একটি কাউন্টডাউন শুরু হয়। সাধারণত 1 ঘন্টার মধ্যে নতুন পোপ সেন্ট পিটার স্কোয়ারের উপরে অবস্থিত ব্যালকনিতে বেরিয়ে আসেন। একজন সিনিয়র কার্ডিনাল ঘোষণা করেন হাবেমাস পাপাম, ল্যাটিন ভাষায়, যার মানে আমরা একজন পোপ পেয়েছি। এবং তারপরই আসে বড় সংবাদ, পোপের নাম। তারা তাদের জন্মসূত্রে প্রাপ্ত নাম রাখতে বাধ্য নন। পোপ ফ্রান্সিসের জন্মের পর নাম ছিল জর্জ মারিও বার্গোগোলিও। তিনি ফ্রান্সিস নামটি বেছে নিয়েছিলেন সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসির প্রতি সম্মান জানাতে। একজন পোপের মৃত্যু শুধু একটি জীবনের সমাপ্তি নয়, এটি একটি প্রাচীন ও গোপনীয় প্রক্রিয়ার শুরু, যা নির্ধারণ করবে ক্যাথলিক চার্চের ভবিষ্যৎ। পুরো বিশ্বের দৃষ্টি যখন সেখানে, তখন আবারও আকাশে উঠবে সাদা ধোঁয়া। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।